আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চারিদিকে সবুজে সবুজ, তার মধ্যে পাকা রাস্তা দিয়ে ওদের গাড়িটি চলে যাচ্ছে। ব্যাকসিটে বাকিরা হালকা কথা বলছে, কিন্তু সামনে ওরা সবাই কেমন চুপ। নিতা বাইরের দিকে তাকিয়েছিল। মার্শা রৌদ্রের দিকে ঘাড় ঘুরিয়ে চেয়ে রইল, যেহেতু রৌদ্র তার বিপরীত পিছনে ছিটে বসে। রৌদ্র জানালার গ্লাসের উপরে কনুই রেখে হাতের আঙ্গুলগুলো ঠোঁটের কাছে রেখে কানে হেডফোন দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। ড্রাইভের পাশের সিটে ঠিক একইভাবে সীমান্ত বাইরে তাকিয়েছিল। মার্শা রৌদ্রের দিকে তাকিয়েছিল। হঠাৎ রৌদ্র ওর দিকে তাকায়। হঠাৎ এভাবে তাকাতেই মার্শা চোখ সরিয়ে নেয়। কয়েক সেকেন্ড বাদে আবার আস্তে আস্তে রৌদ্রের দিকে তাকায় আর দেখে রৌদ্র তখনও ওর দিকে তাকিয়ে আছে। সে এক স্থির চাউনি। ওকে চোখ সরাতে না দেখে মার্শা নিজেই আবার সামনে ঘুরে তাকায় আর ভাবে, এভাবে কেন তাকিয়ে আছে? যেন মনে হচ্ছে আমি কোনো বড় অপরাধ করে ফেলেছি। আশ্চর্য, শুধু একটু তাকিয়েই তো ছিলাম। অদ্ভুত তাকানোও যাবে না নাকি? আমাদের আর কতক্ষণ লাগবে যেতে? আধ ঘন্টার মতো লাগতে পারে আরো। কেন, কি হয়েছে? না, কিছু না। একদিনেই এত টায়ার্ড হয়ে পড়েছো? এখনো তো কাজ শুরুই হয়নি। নিন্তা আর কিছুই বলে না, শুধু সামনে বসা সীমান্তের দিকে চেয়ে থাকে। সন্ধ্যের স্যার এসে সীমান্তকে বলে, আসলে রোদ প্রচুর আর গরমও, প্রথম দিন তো তাই। জি জানি, কিন্তু স্যার কাজ তো 4 দিনে শেষ হবে না। আসলে আজ রোদ থাকার জন্য সবাই টায়ার্ড। সীমান্ত কিছুটা বিরক্ত হয়, তবে কিছু না বলে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বসে থাকে। রাতের খাবারের আগে মার্শা একবার সীমান্তর কাছে যায়। সীমান্ত তখন বাকিদের সাথে কথা বলছিল। বিশেষ করে মেয়েগুলো ওকে সারাক্ষণ ঘিরে থাকে, যদিও কাউকেই তেমন একটা পাত্তা দেয় না। মার্শা ওর কাছে গেলে সবাই চুপ হয়ে যায়। ওদের এমন ব্যবহারে মার্শা কিছুটা হক চুকিয়ে যায়। তারপর বলে, আপনি বলেছিলেন ম্যাপটা বুঝিয়ে দেবেন। ও ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। প্রতিক্রিয়াহীন ভাবে বলল। ওরা আবার নিজেদের মতো কথা বলে মার্শা সেখান থেকে চলে আসে। বসার ঘরে এসে মার্শা দেখে নিন্তা আগে থেকেই সেখানে বসে আছে। ওকে দেখে মার্শা বলল, তুই তখন আমাকে রেখে চলে আসছিলি কেন? তোরা কথা বলছিলি তাই। তো কি হয়েছে? ও এমন ভাবে কথা বলছিল যেন আমি সেখানে নেই, তাই চলে এসেছি। ছাড় তো, এখন এমন কিছুই না। আচ্ছা, রৌদ্র সেখানে কখন এসেছিল? কখন? আরে ওই যে তখন। ও হ্যাঁ, মনে পড়েছে, তখনই এসেছিল। ওরা তো ওইদিকেই যাচ্ছিল, কিন্তু রৌদ্রই দাঁড়িয়ে পড়ে। ওকে দাঁড়াতে দেখে আমি পিছনে তাকিয়ে দেখি সীমান্ত আর তুই কথা বলছিলি, আর ওর হাত থেকে তুই ক্যানটা নিতেই রৌদ্র সেখান থেকে চলে আসছিল। তখনই প্রিন্স সীমান্তকে ডাকে। তার মানে রৌদ্র আমাকে সীমান্তের সাথে কথা বলতে দেখেছে? কেন বলো তো? না, কিছু না। মার্শা মনে পড়ে এর আগেও 1-2বার রৌদ্র মার্শাকে সীমান্তের থেকে দূরে থাকার কথা বলেছিল। নিনিতা একটু দীর্ঘশ্বাস ফেলে বলে, ম্যাপের ব্যাপারটা কি হবে? ওনাকে বলেছে আসছে। কাকে? কাকে আবার? ওই ফাজিলটাকে। রৌদ্রকে? ও কি ফাজিল? ও তার চেয়েও বেশি। ওকে না, ক্লাসে যে বড় একটা ফাজিল আছে সে। ওকে কেন বলেছিস? রৌদ্রও তো বোঝে, ওকে বললেই হতো। হ্যাঁ বলবো ওকে, কথাই বলে না, আবার ম্যাপ বোঝাবে। হ্যাঁ, ওর থেকেই বুঝবো, তাও সীমান্তের। বলে সীমান্ত এসে জিজ্ঞেস করে, কি? ওকে দেখে দুজনেরই বরফের মতো ঠান্ডা হয়ে যায়। কিছু আবার শোনেনি তো? সীমান্ত বলে, মনে হচ্ছিল আমাকে নিয়ে কোনো কথা হচ্ছিল। সোফার উপরে 2 হাত ছড়িয়ে গম্ভীর গলায় বলল, আসলে ওই ম্যাপের ব্যাপারে বলছিলাম। ও। হাত ছড়িয়ে ওদের দিকে যে সোফায় বসলো, এক আঙ্গুলে হালকা ভুর কুচকে বলল, তো কি সমস্যা হয়েছে? কোথায় বুঝতে পারছো না? মার্শা ম্যাপটা এগিয়ে দিতেই নিন্তা উঠে চলে গেল। মার্শা চেয়ে রইল আর সীমান্ত। এরপর ওরা ম্যাপ বুঝতে লাগলে। কিছুক্ষণ পর সীমান্ত বলল, তোমার বন্ধু কি ম্যাপটা বোঝে? ওর কোনো সমস্যা নেই? না, ও বোঝে না। তাহলে যে উঠে চলে গেল? কোনো ব্যাপার না, ওর একটু কাজ আছে, আমি ওকে পরে বুঝিয়ে দেব। আপনি চিন্তা করবেন না, কাজে কোনো অসুবিধা হবে না। এখানে প্রজেক্ট করতে এসেছো, তার চাইতে বড় কাজ আর কি হতে পারে? ও যেটা বোঝে না, ও সেটা না বুঝেই সেখান থেকে উঠে চলে গেল।
আসলে আমি ম্যাপটা বুঝি না, তাই মানে আপনাকে ডেকেছি, জানি না ও কেন চলে গেছে। আসলে ও এ ব্যাপারে কিছু বলেনি, আমিই ডেকেছি আপনাকে। হঠাৎ সীমান্তকে এভাবে রাখতে দেখে কি বলবে বুঝতে পারছিল না মারিশা। ঠিক আছে, বাদ দাও। মারিশাকে থামিয়ে দিয়ে বলে, আমার কাজ কমপ্লিট হওয়া চাই। এটা নিয়ে আমার উপর এনাফ প্রেশার আছে। বাই দ্য ওয়ে, তুমি বুঝতে পেরেছো? আর কোনো অসুবিধা থাকলে বলো। না, বুঝেছি, অনেক ধন্যবাদ। নট মেনশন, এটা আমার দায়িত্ব। তবুও আপনি এর আগেও আমার হেল্প করেছেন। আমি আপনাকে এখন এখান থেকে ফেরার পর ট্রিট দিব। তাই নাকি? তুমি আমাকে ট্রিট দেবে? হুম। ঠিক আছে, দেখা যাবে। এখন যাও। এসব বলতেই সেখানে রৌদ্র আর প্রিন্স চলে আসে। মারিশা তখনও হাসছিল, কিন্তু রৌদ্রকে দেখে তার হাসি ধপ করে নিভে গেল। কখন এসেছে মারিশা খেয়ালই করেনি। ও সোফার ও পাশে দাঁড়িয়েছিল, সোফার দুদিকে দুহাতে ভর দিয়ে, আর এক দৃষ্টিতে মারিশার দিকে তাকিয়েছিল। এখানে এসে এভাবে দাঁড়াতেই মারিশা ঢোক গিলে ওর দিকে এভাবে রৌদ্রকে তাকিয়ে থাকতে দেখে তারপর সীমান্তকে বলে, আমি যাচ্ছি। বলে উঠেই চলে যায়। আর রৌদ্র পুরোটার সময় ওর দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ বাদে রৌদ্র সীমান্তর দিকে তাকিয়ে বলে, গ্রুপের মেম্বারকে নিয়ে তোমার অনেক কনসার্ন দেখা যায়। অ্যাকচুয়ালি উই হ্যাভ অলসো সামথিং টু ডিসকাস উইথ ইট। অবশ্যই, আই এম দ্য লিডার, সো আই হ্যাভ টু। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। বলো, কি বলবে? আমরা আজ যেখানে গিয়েছি সেখানে আমাদেরকে ঢুকতে দেয়নি। জায়গাটা প্রোডাক্টিভ এরিয়া বলে। ও, এমনটা তো হওয়ার কথা না। কিন্তু এমনটাই হয়েছে। ঠিক আছে, আমি কাল যাব। আর আমার গ্রুপের সাথে প্রিন্স তুই চলে যাস। তার কোনো দরকার হবে না, তোমাকে জানানোটা ফর্মালিটি, তাই জানালাম। আর সমস্যা জানার পর সেটা সলভ করা তো আমার রেসপন্সিবিলিটি। ইটস ওকে, আই ক্যান হ্যান্ডেল ইট। সেটা আমার দেখার বিষয় নয়। হোয়াট ক্যান ইউ হ্যান্ডেল অর নট, গ্রুপের প্রত্যেকের সমস্যা আমার কান অব্দি আসলে তা সলভ করা আমার রেসপন্সিবিলিটি। অ্যাট লিস্ট আই এম নট ইন ইউর গ্রুপ। বাট ইউ আর ইন মাই টিম, সো হোয়াট? সো ইউ হ্যাভ টু মেনটেন অল দ্য রুলস। নাকি তুমি রুলস ব্রেক করতে চাও? নো, আমার তেমন কোনো ইচ্ছে নেই। আই এম জাস্ট টেলিং, কি করতে হবে আমাকে বলে দাও, আমি করে নিতে পারবো। যদি তেমনটাই হতো তাহলে আমি অবশ্যই বলতাম তোমাকে। ওদেরকে এভাবে তর্ক করতে দেখে প্রিন্স বলে, ওকে ওকে, কাল না হয় তুই আমার সাথে যাস, আর রৌদ্র অন্য দিক থেকে কাজ করবে। কি বলছিস তুই? ননসেন্সের মতো কথা বলছিস। ওকে ঢুকতে দেয়নি। আর যদি ও না যায় তাহলে পরবর্তীতে আমি কার সাথে কথা বলবো, আর ওনারাই বা কি করে বুঝবে যে কার কথা বলছি? ও, তাও তো ঠিক। এর মধ্যে ওদের কথাবার্তায় নিন্তা মারিশা সহ অনেকে সেখানে চলে আসে। আর পুরো প্রজেক্ট নিয়ে আমি এনাফ প্রেসারে আছি। কারো কাজে এতটুকু ভুল হলেও তার কৈফিয়ত আমাকেই দিতে হবে। তাই সবার উদ্দেশ্যে বলছি। কিছুটা নিনিতার দিকে তাকিয়ে বলে, আই ডোন্ট কেয়ার হোয়াট এভার ইউর প্রবলেম ইজ। যদি না তোমরা সেটা আমার সাথে ডিসকাস করো, আমার শুধু কাজ কমপ্লিট হওয়া চাই, নিট অ্যান্ড ক্লিন। এরপর রৌদ্রের দিকে তাকিয়ে বলে, আর তোমরা সবাই খুব ভালো করেই জানো সিনিয়র হিসেবে আমি কেমন। এই মুহূর্তে ফ্রেন্ডলি ব্যবহারের একটাই কারণ, আই অ্যাম ইন এ লিডারশিপ, দ্যাটস ইট। এবার রৌদ্র ওর দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে বলে, আমার ফ্রেন্ডলি ব্যবহারের কারণও একটাই, কজ আই অ্যাম ইন এ গ্রুপ। এই কথা বলতে প্রিন্সি বলে ওঠে, রিল্যাক্স গাইস, তোমরা কোনো নার্সারি বাচ্চা নও। সামান্য একটা ব্যাপার নিয়ে কেন এত কথা বাড়াচ্ছ? কাল আমরা তিনজন একসাথে যাব, অলরাইট? প্লিজ এবার খেতে চলো। সবাই ওদের ব্যবহারে পুরো হয়ে গেছে। সবাই চুপচাপ খেতে চলে যায়। রাতে ঘুমানোর আগে নিনিতা রৌদ্রের ঘরে যায়। আসলে ওই মারিশাকে বলে, যাই গিয়ে একটু দেখে আসি রৌদ্র কি করছে। আর আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই খ্রিস্টান ছেলেটার সাথে ওরা এত ভালো বন্ধুত্ব কিভাবে। ম্যাপ বোঝার বাহানার এটাও জানা হয়ে যাবে। মারিশা ওকে আটকাতে চাইলেও কোনো কথা না শুনে বেরিয়ে চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে রইল ঠিকই, কিন্তু নক করার সাহস হচ্ছে না। দরজা চাপানো থাকায় ভিতরে কি কথা হচ্ছে প্রায় শোনা যাচ্ছিল। ও শুনতে পেল প্রিন্স বলছে, আসলে কি বলো তো, তোমাদের দুজনের সেম টেম্পার। এভাবে রেগে গেলে হয় নাকি? আর সীমান্ত আসলেই কারোর সাথে ফিরি না, শুধু এই প্রজেক্টের খাতিরেই সবার সাথে এত ভালো করে মিশছে। ও যথেষ্ট রুড। আর তুমি লিসেন ব্রো, একটু মাথা ঠান্ডা করে কাজ করো। রৌদ্র একটা সোফায় বসে পায়ের উপর পা তুলে বই পড়ছিল আর ওর কথা শুনছিল। ও বলে, কুল ব্রো, আমার মাথা ঠান্ডাই আছে। তুমি ওকে কেন বলছো না গিয়ে এসব? আমি দুজনকেই বলছি, ওকেও বলেছি, আর ও সেম কথাই বলছে। উফ, রিল্যাক্স, আমরা তো ঝগড়া করছিলাম না। হ্যাঁ এই কথা সীমান্ত বলছে।
তুমি ঝগড়া করনি, ও করেনি, তাহলে আমরা ঝগড়া করছিলাম, তাই না? আরে আমরা তো জাস্ট কথা বলছিলাম। ওটাকে কথা বলা বলে? আমি ক্লিয়ারলি দেখেছি তুমি ইচ্ছে করে ওকে পিঞ্চ করে কথা বলছিলে। রুদ্র বইয়ের দিকে চেয়ে কিছুটা বাঁকা হাসলো। ওকে হাসতে দেখে প্রিন্স বলল, তুমি হাসছো? তার মানে আমি ঠিকই বলছি। এমন কিছুই না। বলে দরজার দিকে তাকাতেই কারোর উপস্থিতি বুঝতে পেরে বলল, ওইখানে কে? দরজার ওইখানে কে? কোথায় কে? দরজার ওখানে। প্রিন্স সামনে এগোতেই নিনিতার সামনে এসে আমতা আমতা করে বলে, আমি নিনিতা। তুমি এখানে? একটু দরকার ছিল তোমার সাথে। ভেতরে এসো। আমার কাছে কিসের দরকার? আর তুমি বাইরে দাঁড়িয়েছিলে কেন নক না করে? আসলে আমি মাত্র এসেছি, তোমরা কথা বলছো দেখে নক করব কি করব না ভাবতেই তুমি ডাকলে। প্রিন্স চলে যায়। বলো কি বলবে? আমাকে একটু ম্যাপটা বুঝিয়ে দেবে প্লিজ? আমি? হ্যাঁ তুমি। আসলে সিনিয়রের কাছে যাওয়ার সাহস হচ্ছে না, আর এমনিতেও তুমি তো দারুণ পারো, আমাকে একটু বুঝিয়ে দাও না প্লিজ। ঠিক আছে। বলে ওরা দুজন কাজ করতে লাগলো। কিছুক্ষণ পর নিনিতা জিজ্ঞেস করে, আচ্ছা এই প্রিন্স কি তোমার বন্ধু? ভার্সিটির প্রথম দিনও আমাকে অনেক হেল্প করেছিল। ফ্রম দেন উই নো ইচ আদার। আর তখন থেকে আমরা খুব ভালো বন্ধু। ও, পুরো ভার্সিটিতে তোমার মনে হয় এই একটাই বন্ধু তাই না? হ্যাঁ। আমারও সারা ভার্সিটিতে একটাই ফ্রেন্ড। তো তোমার ফ্রেন্ড তোমাকে ম্যাপ বুঝিয়ে দিল না? ও বোঝাতে পারবে না, আমার মনে হলো তুমিই ভালো পারবে তাই। কেন না পারার কি আছে? সন্ধ্যায় না সিনিয়রের কাছ থেকে বুঝে নিচ্ছিল। আর এমনিতেও সারাক্ষণ তো সিনিয়রের সাথেই থাকে তোমার ফ্রেন্ড। সবই তো ভালো পারার কথা। কই সারাদিন কোথায় থাকে? ব্যাস যখন একটু দরকার হয় তখনই। ঠিক আছে, এখন থেকে আমরা কিছু না বুঝলে তোমার কাছেই আসবো, তুমিও তো ভালোই পারো। তার কোনো দরকার নাই। আমাকে কারোর দরকার না হলে আমি বেশি খুশি হব। কথাটা বলেই ম্যাপটা ওর দিকে এগিয়ে দেয়। নিতা ম্যাপটা হাতে নিয়ে আর কিছু না বলে জোর করে একটু হাসার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। রুদ্র মুখটা গম্ভীর করে ওর দিকে তাকিয়ে বলে, আর কোনো সমস্যা থাকলে বলো। না অনেক থ্যাঙ্কস আ লট, আমি আসছি। হ্যাঁ, গুড নাইট। রুদ্র কিছু না বলে হালকা মাথা নাড়ে। নিনিতা তাড়াতাড়ি করে যেতে নিলে প্রিন্সের সাথে ধাক্কা খায়। এরপর বলে, সরি দেখতে পাইনি। প্রিন্স কনফিউজড হয়ে কিছু বলতেই নিনিতা চলে যায়। ঘরে এসে নিনিতা সব উগলে দেয় মারিসার কাছে। মারিসা অবাক হয়ে এটা শুনে যে রুদ্র ওর ব্যাপারে এগুলো বলেছে। মারিসা বলে, তাতে ওর কি? আমি কার কাছে যাব না যাব তাতে ওর কি? আমিও না কেমন একটা জেলাস গন্ধ পাচ্ছি। তার মানে? আমি 100% শিওর রৌদ্র জেলাস। কি? কাকে নিয়ে? তোকে নিয়ে, সীমান্তের উপর। নয়তো যে ছেলে নিজে থেকে কথা অব্দি বলে না, সেভাবে অভিমানের সুরে কথা কেন বলবে? তুই পাগল হয়ে গেছিস? যেখানে ভালোবাসা নেই সেখানে আবার কিসের মান অভিমান? শোন, আমি ওর সাথে কথা বলে এসেছি। আমার গেস সচরাচর ফেল হয় না। আমি ঠিকই ধরেছি, তুই সীমান্তের সাথে মিশিস বলেই ও তোকে ইগনোর করে, আর কিছুই না। কাছে গিয়ে একদিন একটু মিষ্টি করে কথা বলবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। ধুর, যা তা বলে যাচ্ছিস। ও এত সোজা নয়, আমার তো ওকে দেখলেই ভয় লাগে। তা ঠিক, যখন ও আমার সাথে কথা বলছিল আমারও এমন মনে হচ্ছিল, বিশেষ করে যখন তোদের কথা বলছিল। ওর চোখে মুখে রাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। ভয়ে আমি আর কিছুই বলিনি, চলে এসেছি। জানি না কেন ওদের দুজনের সাথে কথা বলতে গেলেই এমন হয়। ওরা দুজনই যেন কেমন, নাকি আমরাই বেশি ভাবছি। ছাড়, চল ঘুমাই। দেখলি না আজ কত কিছু বললো, কাল থেকে আর ঢিলেমি করার চান্স নেই। ও, একটা কথা মনে পড়লো। তুই তখন ওখান থেকে উঠে আসার পর সীমান্ত অনেক রেগে গিয়েছিল। কেন? আমার ইচ্ছে হয়েছে তাই উঠে এসেছি, ওর রাগার কি আছে? সেটা তো আমি জানি না। পরে সীমান্তের বলা কথাগুলো মারিসা নিনিতাকে বলে, ও কি তাহলে আমার উপর রেগে আছে? হয়তো অনেক রেগে আছে। চল ঘুমাই। মারিসা গাছাড়া ভাবে কথা বলে বিছানাতে শুতে চলে যায়। আর নিনিতাকে এভাবে দেখে মুচকি হাসতে থাকে। এরপর বলে, কি রে, আসবি না সারা রাত ওকে নিয়েই ভাববি? কি ভাবছে ওকে নিয়ে? চমকি বলে নিনিতা, বলে শুতে চলে যায়। দ্বিতীয় দিনের মতো সবাই কাজ শুরু করে। ওরা তিনজন একসাথে যায়, কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলে না। প্রিন্সের মনে হয় ওরা দুজন এক জায়গায় থাকলে জায়গাটা কেমন থমথমে হয়ে যায়। কাজের জায়গায় গিয়ে সীমান্ত ওইখানেই লোকেদের সাথে কথা বলে সব ঝামেলা মিটিয়ে নেয়। এরপর প্রিন্সের দিকে তাকিয়ে বলে, আমি কথা বলে নিয়েছি, আশা করি আর কোনো ঝামেলা হবে না। তুই থাক, আমি তাহলে আসছি। বলে চলে যায়। প্রিন্স হাত উঠিয়ে বাই জানিয়ে বলে, ঠিক আছে, থ্যাংক ইউ। রোদ্দু, তাহলে চলো ভেতরে যাওয়া যাক। এভাবে ওরা টানা 4 দিন কাজ করে,
কিন্তু বৌদ্ধ বিহারের এরিয়া পুরোটাই বাকি থেকে যাওয়ায় আরও 3 দিন বেশি সময় নেওয়া হয় বাকি কাজ শেষ করার জন্য। এভাবে আরও একদিন টানা কাজ করতে কাজ অনেকটা শেষের দিকে হয়। সব ছেলেরা মিলে বিকেলে পুল পার্টি প্ল্যান করে, যেহেতু কয়েকদিন ধরে গরম সবাইকে নাজেহাল করেছে। বাংলোর পেছন দিকে মাঝারি সাইজের একটা সুইমিং পুল এরিয়া আছে, সেখানে সব ছেলেরা মিলে চলে যায়। আর তেমন ব্যস্ততা না থাকেই সন্ধ্যায় সবাই ছোট খাওয়া দাওয়ার আয়োজনের সিদ্ধান্ত নেয়। বাকি মেয়েরা পুল এরিয়ার আশেপাশে ঘোরাঘুরি করে কাজটা দেখছিল, কারণ কাজের বদৌলতে কারোরই সময় হয়নি জায়গাটা দেখার। মাসা বাইরে না গিয়ে ঘরেই থাকে, কিন্তু নিতা কোথায় তার জানা নেই। হঠাৎ কোত্থেকে এসে বলে, কিরে এখানে কি করছিস? চল বাইরে। না, আমি কোথাও যাব না, আমি অনেক টায়ার্ড। আরে চল, বাইরে থেকে ঘুরে আসলে ভালো লাগবে। চল সবাই বাইরে, কত মজা করছে। আয় তোকে সুইমিং পুল দেখিয়ে নিয়ে আসি। না, আমি যাব না, তুই যা। চল তো, ঢং করিস না। বলে ওকে হ্যাসকে টেনে নিয়ে যায়। মারিসা বলতে থাকে, দেখ ভাল লাগছে না। কে শোনে কার কথা? নিতা মারিসাকে ছাড়লই না, তাই মারিসা অনিচ্ছা সত্ত্বেও বের হয়ে যায়। এদিক সেদিক ঘুরে ওরা পুলের ওই দিকটা যায়। প্রচুর কথার আওয়াজ শুনে মারিসা বলে, এখানে এত চেঁচামেচি কিসের? ছেলেদের। কেন? ওরাই তো পার্টি করছে, এই কয়েকদিন তো কাজ করেছে, সুযোগ হয়নি, আর চাপ কম থাকা এসবের আয়োজন। ও, মনে তো হচ্ছে না এখানে শুধু আমাদের টিমের ছেলেরা। আরো আছে। এই কোথা থেকে যেন কারা ট্যুরে এসেছে, ওই ছেলেরাও আসছে, সব একসাথে। কি একটা অবস্থা! তুই কি করে জানিস এত কিছু? আমি তো একটু আগে ওই দিক থেকেই ঘুরে এসেছি, তখন অন্য মেয়েদের থেকে শুনেছি। মেয়েরাও আছে ওইখানে? আরে ওরা আশেপাশে ঘুরছে, বুঝিসনি? বুঝেছি। চল তাহলে। কোথায়? আমি যাব না ওইদিকে। আরে জাস্ট একটা রাউন্ড দিয়ে চলে আসবো, আর তোর পুল দেখাও হবে। কোনো দরকার নেই আমার পুল দেখার। চল প্লিজ প্লিজ প্লিজ। মারিসা জানে নিতার নাচর বান্দা, ও প্রচুর জোর করে যে জিনিসটা ওর একদম পছন্দ নয়, এখন নাও বলতে পারবে না, তাই বলে, ঠিক আছে একবার, তারপর আমি রুমে চলে যাব। ঠিক আছে মাই ডার্লিং। ওরা আশেপাশে হাঁটতে থাকে। মারিসা তো স্বভাবতই চুপচাপ, কিন্তু নিনিতাকে কথা বলতে না দেখে ও ওর দিকে তাকাতেই দেখে ও আশেপাশে কাউকে খুঁজছে। মারিসা কিছু বুঝতে পেরে হালকা একটু কাশে, তারপর বলে, তা কাকে খুঁজছিস? কই কই কাউকে না তো। তাই? আমার গেজও না খুব একটা ভুল হয় না, বুঝলি? কাকে দেখার জন্য এখানে এসেছিস সত্যি করে বল। কাকে দেখার জন্য আসবো? আশ্চর্য, পুল দেখতে এসেছি। তাহলে আমি বলি, বল। সীমান্তকে দেখার জন্য এসেছিস, তাই না? মিথ্যে কথা। আবার ব্লাশও করছে লজ্জায়। হ্যাঁ, এরকম কিছুই না। ও কিছুটা সিরিয়াস হয়ে বলে। ওরা কথা বলতে বলতে হঠাৎ জোরে পানিতে ঝাঁপ দেওয়ার শব্দে দুজনে সেই দিকে তাকায়। দেখে প্রায় সব ছেলেরাই পানিতে নেমে মজা করছে। এর মধ্যে ওরা যা দেখে তাতে ওখানে থাকা প্রায় প্রতিটি মেয়ের চোখই যেন ছানা বড়া হয়ে যায়। সাদা রঙের পাতলা টি শার্ট আর কালো রঙের হাফ কোয়ার্টার প্যান্ট পরে সীমান্ত পুল থেকে উঠে আসে। সাদা শার্ট ভিজে যাওয়ায় ফর্সা জিম করা শরীরের প্রতিটি খাঁজ সুস্পষ্ট। আর্মস মাসলসগুলো ফুলে আছে। ভিজে চুলগুলো কপাল আর চোখের উপর, যেখান থেকে টপ টপ করে পানি পড়ছে। রোদের আলোয় চোখগুলো ঝলমল করছে। মেয়েগুলো যেন চোখের পলকই পড়ছিল না। মারিসা চোখ সরিয়ে নিনিতার দিকে তাকিয়ে দেখল ওর তো চোখই সরছে না, তাই ও বলে, তো দেখা হয়ে গেছে, এবার যাওয়া যাক। কি দেখা হবে? হয়েছে, আর ন্যাকামি করতে হবে না, চল এবার। নিতা মারিসা থেকে কিছুটা লম্বা হওয়ায় মারিসা ঘাট উঁচিয়ে চেয়ে বলে, কিন্তু নিনিতার মুখ দেখে বোঝাই যাচ্ছে ও যেতে চাইছে না। বুঝতে পেরে ও বলে, ঠিক আছে তুই থাক, আমিই যাই। মারিসা চলে আসে। এদিক ওদিক তাকিয়ে হাঁটতে থাকে মারিসা। চারপাশে কোথাও রুদ্র নেই, তাহলে কি ও বাংলোতে? এসব ভেবে অন্যদিকে তাকিয়ে হাঁটতে গিয়ে সামনে থাকা মোটা গাছের সাথে হাঁটতে ঘষা লাগে, আর কারোর সাথে জোরে সজোরে ধাক্কা খায় মারিসা। ব্যথায় জোরে আওয়াজ করে ওঠে মারিসা। একই সঙ্গে কারোর বুকের সাথে ধাক্কা লাগায় নিজেকে সামলাতে না পারলেও এক হাতে শক্ত করে মারিসার কোমরের এক পাশ জাপড়ে ধরে সে। মারিসা মাথা ঠিক তার বুকের কাছাকাছি। মুহূর্তে নিজেকে সামলে মাথা উঁচিয়ে তাকায় মারিসা। তার চোখ রসগোল্লার মতো বড় হয়ে যায় রৌদ্রকে দেখে। চিটকে ওর থেকে দূরে সরে আসে, আর রৌদ্র কোমর থেকে হাত সরিয়ে নেয়। দ্রুত সরে এসে মারিসা বলে, সরি, দেখতে পাইনি। রৌদ্র কিছু না বলে দুহাত পকেটে ঢুকিয়ে
ওকে পাস করে যেতে নিলে মার্শা কি বলবে খুঁজে না পেয়ে বলে। হাই। রুদ্র দাঁড়িয়ে যায় কিন্তু ঘুরে না। তাকালে মার্শা একটু জোর দিয়ে বলে হাই। এবার রুদ্র ঘুরে ওর দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলে, হাই। কেমন আছো? ভালো। তোমার কাজ কেমন চলছে? ভালো। সবাই পুলের দিকটাতে গেছে, তুমি যাওনি? যাচ্ছি এখন। বলে চলে যেতে নেয়। ওকে চলে যেতে দেখে মার্শা আর কিছু বলে না। একটু যেয়ে কিছু একটা মনে করে রুদ্র ফিরে তাকায় আর দেখে মার্শা হাত ভাঁজ করে কনুইতে ফু দিচ্ছে, যেখানটাতে ঘষায় কিছুটা ছিলে গেছে। রুদ্র কিছু না বলে এগিয়ে এসে ওর হাতটা ফু দেওয়ার অবস্থায় ধরে আর ওভাবেই ওকে কোথাও নিয়ে যায়। মার্শা কিছু বোঝার আগে বলে ওঠে, আরে দাঁড়াও, কি করছো? কোথায় যাচ্ছ? আরে বলতে বলতে একটা বেসিংয়ের সামনে নিয়ে ওর হাতটা কলের নিচে রাখে। এরপর নিজের হাত সরিয়ে নেয় আর বলে, হাত ধুয়ে রুমে গিয়ে কোনো অ্যান্টিসেপটিক লাগিয়ে নাও। মার্শা ওর দিকে তাকিয়ে থাকে। চলে যেতে নিয়ে আবার কিছু একটা ভেবে ফিরে তাকায় আর বলে, শোনো। হ্যাঁ বলো। আসার দিন আমি তোমাকে বলেছিলাম ভালো করে রুম লক করতে, করেছিল? করেছিলাম। আর ইউ শিওর ভালো করে করেছিলে? একে তো কথা বলে না, তারপর এখন এসব কথায় মার্শার মেজাজ বিগড়ে যায়। ও দাঁত কিরিম মিরিয়ে ঠান্ডা গলায় বলে, না সর না, তুমি বরং এক কাজ করো, এখান থেকে ফিরে গিয়ে একবার ভালো করে দেখে এসো, শিওর হয়ে আসো। ফাজিল। কি বললে তুমি? কই কিছু না তো, যা বললাম শুনেছই তো। রে শুনে ফেলো নাকি? সেবার মার্ডারের কথা বলায় যা করেছিল, এখন আবার যদি শোনে ওকে ফাজিল বলেছি তাহলে? শুনেছি, কিন্তু তুমি আস্তে করে কি বললে আমাকে সেটা বলো। কিছু বলিনি তো। এবার মার্শা কিছুটা ভরকে যায়। রুদ্র এতটুকু এদিক সেদিক না ভেবে মার্শার কাছে এগিয়ে এসে বলে, বলো কি বলেছো, যদি সাহস থাকে তো আবার বলো। ওকে এভাবে কাছে আসতে দেখে মার্শার গলা শুকিয়ে যায় আর চোখ বড় বড় করে তাকিয়ে শুধু এতটুকুই বলে, না সাহস নেই। বলেই দৌড়ে চলে যায়। রুদ্র শুধু দাঁড়িয়ে ওর চলে যাওয়া দেখে আর বলে, কিপ রানিং ফ্রম মি, কিপ ডিস্টেন্সিং ফ্রম মি ইজ ইয়োর সেফ জোন, সরি। বলে রুদ্র পুলের দিকে চলে যায়। সন্ধ্যের সবে বাংলোর সামনে বারবিকিউয়ের আর খাবারের আয়োজন করে। ছেলেরা আর সাথে কিছু মেয়েরাও কাজে সাহায্য করছিল। নিতা সেখানে থাকলেও মার্শা ছিল না। সবাই কাজ কিছুটা সেরে এসে একসাথে গোল হয়ে বসে, যে যার মতো গান জোকস আরও নানা কথা বলে নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছিল। নিতা যাদের পাশে ছিল সেখানে বসে ও বাকি মেয়েদের কথা শুনতে পায়। ওরা বলছিল বলেই হাসতে লাগলো। আমারও ভালো লাগে, তবে আরেকটা ছেলে আছে না, কি যেন নাম? হ্যাঁ রৌদ্র। আরে আমাদের ক্লাসের, আমার ওকে প্রচণ্ড ভালো লাগে, কি দারুণ দেখতে, আবার তেমনি অ্যাটিটিউড। জানিস ওকে তো মাঝে মধ্যে গাড়ি নিয়েও আসতে দেখি। আরো অনেক কিছু ওরা বলতে থাকে আর নিনিতা খরগোশের মতন কান খাড়া করে সেসব শুনতে লাগলো। হঠাৎ সেখানে সীমান্ত আসে আর প্রিন্সকে বলে, কত দূর হয়েছে? এই তো সব দিয়ে এখানে এলাম, বস এখানে আমাদের সাথে। এখানে আসার পর তোর তো সময় নেই। আরে আর তো 2 দিন, তারপর সব আগের মতো। রৌদ্রকে বসার ঘরে দেখে প্রিন্স বাড়ি থেকেই ডাকে, রুদ্র এখানে এসো, জয়েন আস। রৌদ্র বাইরে আসে। হাতে কিছু একটা ছিল, হয়তো কিছু আঁকছিল। প্রিন্স বলে, বসো এখানে। হাতে কি? কিছু না, জাস্ট স্কেচ। উড ইউ মাইন্ড টু শো ইট আস? প্রিন্সের সাথে বাকি মেয়েরাও জোর করতে থাকে দেখানোর জন্য। নিন্তা শুধু দেখছিল ওদের বসে বসে। সবাই বলাই রৌদ্র কিছুটা বিরক্ত হয়, তবে সেটাও বুঝতে না দিলেও কিছুটা চোখ ঘুরিয়ে স্কেচটা দেখতে দেয় ওদের। সবাই থ হয়ে যায় স্কেচ দেখে। ওরা বলে এটা কিসের? বলতেই সবাইকে অবাক করে দিয়ে সীমান্ত বলে, এটা ময়নামতির সেই এরিয়াটা না যেখানে তুমি কাজ করেছো? সবাই আরো অবাক হয়। পুরো ছবিটা না দেখেও সীমান্ত কি করে বুঝলো? রুদ্র বলে, তুই কি করে বুঝলি? না বোঝার কি আছে, অর্ধেক তো আঁকা হয়েছে, আর বুঝতে কি লাগবে? তোরা খেয়াল করিসনি তাই বুঝতে পারিসনি। রুদ্রের ট্যালেন্ট আর সীমান্তের সেন্স অফ হিউমার সবাইকে কিছুটা হলো মুগ্ধ করে। এর মধ্যে মারিসা নিনিতাকে খুঁজতে বসার ঘরে এলে বাইরে একসাথে সবাইকে দেখে এদিকে আসে না। আসলে অ্যাম্বিভার্ট মারিসা কখনোই অনেক মানুষের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করে না। ও তাড়াতাড়ি করে ভিতরে যেতে নিলে সীমান্ত ওকে ডাকে, মারিসা এখানে এসো। সীমান্তের এভাবে মারিসাকে ডাকায় রুদ্র হাতের পেন্সিলটা শক্ত করে চেপে ধরে সীমান্তর দিকে বাজ পাখির মতো চেয়ে থাকে।
ওকে ডেকে সীমান্ত এক পলক রুদ্রের দিকে তাকিয়ে আবার বাকিদের সাথে কথা বলতে থাকে। আর নিনিতার চোখ এড়ায় না তা। এভাবে ডাকায় আর কোনো উপায় না পেয়ে মার্শাও সেখানে আসে। নিতা ইশারা করে ওর সাথে গিয়ে বসে পড়ে। প্রিন্স স্কেচটা ফেরত দিলে মার্শা ছবিটা দেখে। এত সুন্দর ছবি দেখে ও অবাক হয়ে নিতার দিকে তাকালে ও ইশারা করে রৌদ্রের দিকে। সবাই একসাথে বসে আড্ডা দেয়। রৌদ্র নিজের মতো স্কেচ করতে থাকে। আর এই অন্ধকারে এভাবে আলোর সামনে রৌদ্রকে দেখে মার্শার সেই দিনের কথা মনে পড়ে, যেদিনও রৌদ্রকে মোমের আলোয় দেখেছিল। নিতা সীমান্তের দিকে তাকিয়ে থাকে। আগুনের আলোয় সীমান্তের চোখগুলো যেন চকচক করছে। এত ভালো লাগছে দেখতে। কিছু সময় বাদে ওদের মধ্যে একজন বলে। মার্শা কিছু না বলে অন্যদিকে চেয়ে থাকে, কারণ এতজনের মধ্যে এমনি ওর অনেক আনইজি লাগছিল। তারপর এই খোলা একদমই ভালো লাগে না, যদি না নিজের খুব কাছের কারোর সাথে হয়। তাই ও কোনো উত্তর করে না। সীমান্ত ওর দিকে তাকিয়ে বলে, কারো সমস্যা থাকলে বলতে পারো, আমরা তাহলে স্কিপ করব। সবাইকে অবাক করে রুদ্র মার্শার দিকে তাকিয়ে বলে, ও তোমাকে জিজ্ঞেস করছে, উত্তর দিচ্ছ না? সবাই ওর দিকে তাকিয়ে থাকে। মার্শা প্রচণ্ড এমব্রেসড হয়ে রৌদ্রের দিকে তাকায়, তারপর সীমান্তের দিকে। সীমান্তও কিছুটা অবাক হয় ওর এই কথায়। সীমান্ত পরিবেশ স্বাভাবিক করতে বলে, আমি সবার কাছে জানতে চাইছি ঠিক তুমি যেমন বলেছ তুমি খেলতে চাও না, তাই বাকিদের থেকেও জানতে চাইছি। কারণ যে খেলতে চায় না তাকে সাইডে রেখেই আমরা খেলবো। না, আমি খেলবো না। না হলে তো আমি উত্তর দিতাম। খেলবো না বলেই তো চুপ করেছিলাম। তো ওরা বাদে সবাই তো ইন। লেটস স্টার্ট গাইস। বাকিরা বলে। ওরা খেলতে থাকলে হঠাৎই আবহাওয়া ঠান্ডা হয়। হালকা ঠান্ডা বাতাসে আর হালকা মেঘ ডাকার আওয়াজ শোনা যায়। রাত হয় বোঝা যাচ্ছিল না যে আকাশে মেঘ করেছে কিনা, তবে চারপাশের পরিবেশটা জানান দেয় কিছুটা হলো। তাই খেলা আর না বাড়িয়ে সবার খাবারের ব্যবস্থা করা হয়। সবাই ভেতরে যাওয়ার আগে সীমান্ত বলে, লিসন গাইস, কথা আছে। কালকের দিনটা আমাদের ছুটি। যেহেতু টানা কাজ হয়েছে, এত দূর এসে ঘুরতে না পারলে সবারই খারাপ লাগবে। এমনিতেও কাজ একদম শেষের দিকে, জাস্ট রাউন্ড দেওয়া বাকি। কাল সকালে বাকি কাজ শেষ করে সবাই দুপুরের পর পুরো জায়গাটা ঘুরতে বের হবো, ঠিক আছে? আর পরের দিন রাউন্ড দিয়েই গুড বাই। সবাই খুব উচ্ছ্বাসিত হয় ওর কথায়। সীমান্ত ওর কথা দিয়ে যে কাউকেই দারুণ চেয়ার আপ করতে পারে, যদিও কথা বলে একদম ঠান্ডা আর গম্ভীরভাবে। তবুও বোর হওয়ার সুযোগ নেই, যে কেউ হাঁ হয়ে শুনবে। কথা শেষ হতেই সবাই উঠে পড়ে আর ভিতরে যেতে থাকে। মার্শা এবার বুঝতে পারে রুদ্র সত্যি ওর উপর রেগে আছে, তাই ও ব্যাপারটা হালকা করতে রুদ্র যেতে নিলে পিছন থেকে বলে, তোমার আঁকা ছবিটা না খুব সুন্দর। কোন জায়গা এটা? হাত মুচড়ে বলে আর অপেক্ষা করে এদিকে ঘুরে রৌদ্রে কিছু বলার, কিন্তু রৌদ্র ওর কথায় থেমে যায় ঠিকই। তবে ও না তো পিছনে তাকায় আর না তো কিছু বলে, সোজা হেঁটে চলে যায়। এতে মার্শা প্রচণ্ড হতাশ। পিছন থেকে সীমান্ত সেটা দেখে আর বলে, ওটা ময়নামতি, যেখানে ও কাজ করেছে। কমপ্লিট হয়নি তাই বোঝা যাচ্ছে না। মার্শা ঘুরে তাকায়। ও বোঝেনি পিছনে কেউ আছে। কথা শুনে ও কিছুটা জোর করে হাসার চেষ্টা করে বলে, ও আচ্ছা। ও কি তোমার বন্ধু? কেন জানতে চাইছেন? এমনি, তোমাকে অনেকবার ওর সাথে দেখেছি তো। হ্যাঁ, কাজ ছিল আমাদের একসাথে, তাই। তো ও তোমার বন্ধু? বলতে পারেন। কেন? ও বাকিদের চাইতে অনেকটাই আলাদা, তাই ভাবলাম এমন একজনের সাথে তোমার বন্ধুত্ব আছে কিনা। আপনি কারো সম্পর্কে না জেনে এভাবে কিভাবে বলতে পারেন? কারো সম্পর্কে না জেনে বলা আসলে ঠিক না। ওর সম্পর্কে তো বলাই যাচ্ছে না, তুমি তো রেগেই যাচ্ছ। আমি তো কিছুই বলিনি। আমি তো বলেছি ওকে কারোর সাথে কথা বলতে দেখিনি। তুমি কথা বলছো, সো তোমার বন্ধু টন্ধু কিনা, দ্যাটস ইট। আমিও তো তাই বলছি। আপনিও তো আলাদা, সবাই নিজের মতো, তাই না? আমার কাছে যে কেউ কারো সম্পর্কে বললে আমি এভাবেই বলতাম। বুঝেছি আমি, বলে সেখান থেকে চলে আসে। মার্শা কিছু বুঝতে না পেরে ও ভিতরে চলে আসে। সকালে সবাই কাজে বেরিয়ে যায়। দুপুরের আগে সবাই কাজ শেষ করে ফিরে আসে। অফিসিয়ালি আজই কাজ শেষ, তবে একটা রাউন্ড দিতে হবে যাবার আগে। যাই হোক, বলা যায় প্রজেক্ট মোটামুটি কমপ্লিট। তাই আগের কথা মতো বিকেলে সবাই ঘুরতে বের হয়। গতকাল রাত থেকেই আবহাওয়া কিছুটা ঠান্ডা, গরমের তেজ থাকলেও আকাশ কিছুটা মেঘলা। রোদ না থাকায় সবাই দুপুরের পরপরই বেরোনোর সিদ্ধান্ত নেয়, যাতে সন্ধ্যার মধ্যেই পুরো জায়গাটা ঘুরে ফিরে আসতে পারে। সবাই যার যার বন্ধু আর গ্রুপের সাথে বেরিয়ে পড়ে। মার্শা, প্রিন্স, সীমান্ত আর নিন্তা সহ ওদের গ্রুপের বাকিরা। কিন্তু রৌদ্রকে কোথাও দেখতে না পেয়ে সীমান্ত বলে, কিরে প্রিন্স, তোর বন্ধু কোথায়? 5 মিনিট ওয়েট কর, ও আসছে।
কি করছিল এতক্ষণ? সীমান্ত কিছুটা কপাল কুচকে বলে। মারিশা আর নিনিতাও বসে রইল সেখানেই। আরে ও তো জানে আমরা বিকেলে বেরোবো, তাই ঘুমাচ্ছিল। বেচারা অনেক ক্লান্ত। আমি ডেকে এসেছি, 2 মিনিট লাগবে ওর, একটু ওয়েট কর সবাই। ওর কথা শুনে মারিশা আপন মনে হাসলো, এরপর বলে, কোনো ব্যাপার না। ওর কথা শুনে সীমান্ত ওর দিকে তাকায়, কিন্তু মারিশার সেদিকে ভ্রুক্ষেপ নেই। ও আর নিনিতা নিজেদের মধ্যে কথা বলে। এদিকে প্রিন্স ডাকাতেই রৌদ্রের ঘুম ভাঙে, কিন্তু রৌদ্র যেন চোখ মেলে চাইতেই পারছিল না। ও একটু নড়েচড়ে বলে, তোমরা যাও, আমি না হয় কিছুক্ষণ বাদে জয়েন করব। দেখো শুধু শুধু ঝামেলা হবে, সবাই এখনই বের হচ্ছে। আমি বাইরে ওয়েট করছি, তাড়াতাড়ি এসো ফার্স্ট। বলে প্রিন্স চলে যায়। প্রিন্স যাবার পর রৌদ্র ঘুম চোখে উঠে একবার ফোনের সময় দেখে নেয়, এরপর হাত মুখ ধুয়ে ঘুম চোখে তার মানিব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে যায়। বসার ঘরে রৌদ্র চলে এলে সবাই বের হবার জন্য প্রস্তুত হয়, তবে সবাই একসাথে একদিকে গেলে পুরোটা ঘুরতে সময় লাগবে, তাই যে যেখানে কাজ করেছে সেই অংশ বাদ দিয়ে অন্য সাইড ঘুরে দেখার কথা বলে। তো প্রিন্স বাকিদের নিয়ে যেতে চাইলে রৌদ্র বলে সে একাই যাবে। যদি আপনার সমস্যা না হয় তাহলে আপনি আমাকে বাকি জায়গাটা ঘুরে দেখাবেন। নিতা নিজে থেকে এটা বলে সীমান্তের আর কিছু বলার থাকে না। ও বলে, ঠিক আছে, তবে মারিসা একা। তাহলে রোদ্রিও ওকে সাথে নিয়ে যেতে পারে। হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। সীমান্ত ধীর দৃষ্টিতে মারিশার দিকে আর মারিশা খুশি মনে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে। আর রৌদ্র কোন দিকে তাকিয়েছিল কে জানে। ওরা সবাই বেরিয়ে পড়ে। ঘুরতে ঘুরতে ওরা সবাই অনেক দূরে চলে আসে। সীমান্ত আর নিতার মধ্যে হালকা কথা হয়। নিতা বলে, আপনার বন্ধু প্রিন্স কেন আমাদের সাথে এলো না? দেখলেই তো ও বাকিদের সাথে গেছে। হ্যাঁ, তবে সেটা কি আগে থেকে ঠিক ছিল? ও যাদের সাথে গিয়েছে সেখানে ওর গার্লফ্রেন্ড আছে, সেজন্য। তার মানে আমাদের ব্যাচের হুম। কোন মেয়েটা? কেন? দেখো, যেহেতু জানো না তার মানে ব্যাপারটা সিক্রেট, আর ওরা যেহেতু জানাতে চায় না, আমি কেন তোমাকে বলবো? না বলুন, আমি ঠিকই জেনে নেব। আপনি যে জানেন তাতে কিছু হয় না, আর আপনি আমাকে বললে কি আমি কাউকে বলবো? তোমার এত কিসের ইন্টারেস্ট এসব নিয়ে? আমার ভালো লাগে এসব জানতে। বলি অট্ট হাসে। ওকে হাসতে দেখে সীমান্ত শুধু মাথা নাড়ে। ওরা বড় বড় স্থাপনাগুলো দেখতে লাগে। সীমান্তকে কোনো কথা বলতে না দেখে ও আবার শুরু করে, এর আগে আপনারা কোথায় গিয়েছিলেন? বগুড়া। মহাস্থানগড়? হুম। সীমান্তকে খুব বেশি কথা বলতে না দেখে এবারও চুপ হয়ে যায়। নিতা আর কিছু না বলে সীমান্ত ওর দিকে তাকায়, এরপর বলে, কি হলো, চুপ হয়ে গেলে যে? কিছু না। সেই কখন থেকে কথা বলছো, মনে হচ্ছে ক্লান্ত হয়ে গেছো। না, তবে কথা শুধু আমিই বলছি, তাই মনে হচ্ছে হয়তো আপনাকে জোর করে শুনতে হচ্ছে। ও, আমি আপনাকে সবসময় কথা বলতে দেখেছি, কিন্তু এখন শুধু আমিই কথা বলছি, তাই মনে হলো হয়তো আপনাকে বিরক্ত করছি। তাই নাকি? সবসময় বলতে তুমি কি নজর রাখো নাকি আমার উপর সবসময়? আরে না 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 না, তেমন কিছু না। আচ্ছা, তুমি কোথায় থাকো? ভার্সিটি থেকে কিছুটা দূরে, নিজের বাড়িতেই। আপনি? কাছেই, অ্যাপার্টমেন্টে, সব বন্ধুরা মিলে একসাথে। মানে আপনার ওই বদমাশ বন্ধুগুলোর সাথে? কি বললে? তা নয় তো কি, ওরা সবগুলোই তো কেমন জানো। তা ঠিক, ওরা কিছুটা ওরকমই, তবে তুমি কি করে জানো? আমি দেখেছি আপনাদেরকে। মনে হচ্ছে তুমি সত্যি আমার উপর নজর রাখো। আমার খুব ইচ্ছে ছিল ছোটবেলায় এখানে একবার আসার, কিন্তু আশাই হয়নি। তবে বাবা অন্যান্য জায়গায় ঘুরিয়েছেন। তোমার ছোটবেলা খুব সুন্দর, তাই না? সবার শৈশবই সুন্দর হয়, কে চায় না নিজের ছোটবেলায় ফিরে যেতে? সবাই চায়, তবে কিছু মানুষ চায় যদি তাদের ছেলেবেলাটা ফিক্স করা যেত। ছোটবেলা তো সবারই সুন্দর হয়, তাই না? সবার না, তবে দোজ আর ভেরি লাকি হু হ্যাভ এ চার্মিং চাইল্ডহুড। চারিদিকে আস্তে আস্তে অন্ধকার নামতে শুরু করে। একই সময় এদিকে মারিশা আর রৌদ্র ঘুরতে ঘুরতে অনেকটা বৌদ্ধ বিহারের দিকে চলে আসে, কিন্তু পুরোটা সময় ওরা চুপ থাকে। অনেকদিন বাদে এভাবে রৌদ্রের সাথে একসাথে হয়। মারিশা যেন সাহসী হচ্ছে না কিছু বলার। অনেক সাহস নিয়ে মারিশা নীরবতা ভাঙে, বলে, তোমার কি ময়নামতি পুরোটা ঘোরা হয়েছে? বৌদ্ধবিহার খুব সুন্দর, তাই না? কাল তোমার আঁকা ছবিটা দেখেছি, খুব সুন্দর। যদিও এর আগেও একবার দেখেছিলাম, তখনই বুঝেছিলাম তুমি আর্টিস্ট। আমি কোনো আর্টিস্ট নই, ছবি থাকলেই কেউ আর্টিস্ট হয় না। তা ঠিক, তবে তুমি খুব ভালো আঁকতে পারো। তুমি কিছু খাবে? না, তুমি খাবে? কি নেবে তুমি? কোল্ড ড্রিঙ্কস। ও, তুমি অনেক টায়ার্ড, তোমাকে দেখে মনে হচ্ছে। আমার ঘুম কাটছে না। ও আচ্ছা। তুমি নেবে কিছু? একটা কেন?
এটা শুনে রৌদ্র কিছু একটা বুঝতে পারে। এরপর রৌদ্র ক্যানটা হাত বাড়িয়ে মারিশাকে দেয়, আর মারিশা সেটা হাসি মুখে নেয়। ঈশান কোণে অন্ধকার করতে থাকে। আশেপাশে কেউ কেউ বলে হয়তো ঝড় আসবে। ওরা আবারও হাঁটতে থাকে। কিছুক্ষণের মধ্যে চারিপাশ মেঘে অন্ধকার হয়ে যায়। মারিশা বলে, উফ, কি সুন্দর লাগছে দেখতে। বলে হা হয়ে তাকিয়ে হাসে। রৌদ্র কিছু না বলে হাঁটতে থাকে। ওকে যেতে দেখে ও আবারও ওর পিছনে যেতে থাকে। ও বলে, একটা কথা বলবো তোমায়? না, আই ডোন্ট লাইক টু মাচ টক। জানি তো, কিন্তু একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমার সাথে তোমার কি কথা থাকতে পারে? থাকতেই পারে, আমার মনে হয় না। কিন্তু আমার কথা আছে তোমার সাথে। রৌদ্র কিছু না বলে মারিশা নিজের মতো কথা বলে। ততক্ষণে হালকা বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। তুমি তখন সবার সামনে ওভাবে কেন বললে? রৌদ্র ড্রিঙ্কসের চুমুক দিয়ে মারিশার দিকে পাত্তাহীনভাবে তাকিয়ে বলল, কখন কি বলেছি? ওই যে সীমান্তকে নিয়ে যে বললে কাল সন্ধ্যায়, ওইভাবে কেন বললে তুমি? ঠিকই তো বলেছি। সবাই বারবার বলার পরও জানতে চাইছিল, শুধু তুমি কিছু বলনি। তাই আমার মনে হয়েছে ও তোমার কাছ থেকে শুনতে চাইছে, তাই বলেছি। এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখে কোনো দিকে দাঁড়ানোর জায়গা না পেয়ে ওরা আরও সামনে চলে আসে। একটা বন্ধ টং দোকানের সামনে কোনো মতে দাঁড়ায় আর এসব নিয়ে কথা বলতে থাকে। মারিশা বলে, আসলে তেমন কিছু না। কি করে বুঝলে তেমন কিছু না? তুমি কি করে বুঝলে তেমন কিছু? আমি বুঝতে পারি এতটুকু। সে এক শীতল আওয়াজ। কুমিল্লা আসার পর আজ 6 দিন। এর মধ্যে একবারও রৌদ্রের সাথে কথা হয়নি। ও তো এখানে আসার অনেকদিন আগে থেকে মারিশাকে তুলনামূলক একটু বেশি ইগনোর করছিল, আর ব্যবহার তো প্রচুর রুড এমনিতেই। তবু মারিশা কিছুটা মন খারাপ করে রৌদ্রকে জিজ্ঞেস করে, তুমি রেগে আছো আমার উপর? না, আমি কেন রাগ করব? আমি কিছুদিন ধরে দেখছি তুমি আমায় ইগনোর করছো। তেমন কিছুই না, আমি এরকমই। আমি কাউকে ইগনোর করি না। আমাকে কেউ ইগনোর করলে আমি সেটা বুঝতে পারি, যদিও তাতে কিছু যায় আসে না, কিন্তু তুমি কেন ইগনোর করছো সেটা জানতে চাইছি আর কি, ইচ্ছে করছে আর কি। আমি তো বললামই আমার কিছু না, আমি এমনই। এসব অতিরিক্ত চিন্তা নিজের মাথা থেকে বাদ দাও। আর এমনিতেও তুমি তো তোমার বন্ধুদের সাথে ব্যস্ত ছিলে, সেখানে আমার ইগনোরেন্সের কি দেখলে? রৌদ্রের কথাগুলো এত নির্লিপ্ত শুনে মাসের মনটা যেন আবার সত্যি খারাপ হয়ে গেল। বন্ধু বলতে যে সীমান্তকেই বুঝিয়েছে, এতটুকু বোঝাই যাচ্ছিল। রুদ্রের প্রতিটা উত্তর যেন আগে থেকেই গোছানো। এত স্বাভাবিকভাবে কেউ অপ্রত্যাশিত প্রশ্নের উত্তর কি করে দেয়? মারিশা বুঝে উঠল না। আমি আসলে কথা শেষ হওয়ার আগেই আচমকা প্রচণ্ড জোরে বাজ পড়ায় মারিশা রৌদ্রকে পিছন থেকে অনেক জোরে জড়িয়ে ধরে। আচমকা মারিশার ধাক্কা সামলাতে না পেরে রৌদ্র সামনের দিকে এগিয়ে যায়। জোর বৃষ্টি হওয়ার দরুন রৌদ্র অনেকটা বৃষ্টিতে ভিজে যায়। মারিশার দুহাত রৌদ্রের বুকের নিচে শক্ত করে ওর শার্ট ধরে চোখ বন্ধ করে রেখেছে। রৌদ্র পকেট থেকে হাত বের না করেই বলল, ছাড়ো, আমি ছাড়তে বলেছি। মারিশা হাত না চালে রৌদ্র নিজেই মারিশার হাত ছটকা দিয়ে সরিয়ে দিল। মারিশা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। ভয়ে ভরকে যাওয়া মারিশার হুঁশ আসলে সে বলে, সরি, হঠাৎ করে এইভাবে বাজ পড়াতে নিজেকে সামলাতে পারিনি, আই এম সরি। এসব নাটক আমার সাথে করবে না। তার কাছে গিয়ে করবে যে তোমার অনেক বেশি ক্লোজ। আমার ধারে কাছেও আসবে না। ওর কথা শুনে মারিশার মাথায় যেন বাজ পড়ল। এটা যে জেলাসি তা যেন খুব ভালোভাবে টের পাওয়া যাচ্ছে। কিন্তু রৌদ্র যদি মারিশাকে অপছন্দই করে, তবে সীমান্তকে নিয়ে কেন জেলাস? মানে তুমি খুব ভালো করেই জানো আমি ইচ্ছে করে করিনি, আমি তো ব্যাস। কথা শেষ না হতে প্রচণ্ড জোরে বাজ পড়ে। এবার মারিশা রৌদ্রকে সামনে থেকে জড়িয়ে ধরল। রৌদ্র আবারও মারিশাকে দুহাত দিয়ে সরিয়ে দিল, আর অদ্ভুতভাবে শার্টের যে অংশ শক্ত করে ধরেছিল সেটা ঠিক করতে লাগলো। আর বিরক্তভাবে মারিশার দিকে তাকালো, কারণ শার্টটা কুঁচকে গিয়েছিল। মারিশা বেকুবের মতো ওর দিকে চেয়ে রইল। রৌদ্র শার্ট ঠিক করেই বলল, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি অ্যাগেইন। এই বলে বৃষ্টির মধ্যে সেখান থেকে বের হয়ে গেল। মারিশাও ওর পিছনে যেতে নিলে রৌদ্র বলে, আমার পেছনে আসবে না। মারিশা কথা না শুনে আবারও যেতে নিলে রৌদ্র আবার বলে, আমি বারণ করছি, আমার পেছনে আসবে না। আমার এই ফোবিয়ার সম্পর্কে শুধু তুমিই জানো, আমি চাই না আর কেউ জানো। আর আর তোমার সাথে না এলে আমি এই আবহাওয়াতে কোথায় যাব একা? মারিশা ধমকে সুরে এই কথা শুনে রৌদ্র আর কিছুই বলে না। বাতাস অনেক বেড়ে গেছে, তার সাথে বৃষ্টিও। এর মাঝে বিকেল হয়, চারিদিকে কেমন অন্ধকার হয়ে আসছে। ফিরে যাবার আর কোনো উপায় না পেয়ে ওরা আবারও কোনো একটা চালের ছাউনির নিচে দাঁড়িয়ে পড়ল। রৌদ্রের প্রায় সরাসরি ভিজে একই সাথে মারিশার। রৌদ্র নিজের চুল এক হাত দিয়ে ঝাড়তে লাগলো, আর এর মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো।
আর রুদ্র একের পর এক হাসি দিতে লাগলো। মার্শা চেয়ে রইল, তারপর একটু ব্যস্ত হয়ে পড়ল। আরে তোমার তো মুহূর্তেই ঠান্ডা লেগে গেছে। আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। রুদ্রকে এভাবে কথার মাঝে হাসি দিয়ে কথা বলতে দেখে মার্শা প্রচণ্ড হাসে। হাসি কিছুটা থামলে রৌদ্র আবার বৃষ্টির পানিতে হাত ধোয়ার জন্য সামনে গেলে মার্শা রৌদ্রের হাত ধরে বলে, আরে তুমি আবার ওই পানিতে যাচ্ছ? দেখছো আমি হাতছি দিচ্ছি, তবু কেন টাচ করছো? তাতে কি, ঠান্ডা কি ছোঁয়াছে নাকি? হতেও তো পারে। এই কথা শুনে এতক্ষণে মার্শার মনটা যেন একটু হালকা হলো। রৌদ্রের নাক, ঠোঁট, গাল সব লাল হয়ে গেছে। মার্শা ওর হাতের রুমালটা রৌদ্রের দিকে এগিয়ে দিয়ে বলল, মাথাটা মুছে নাও। ভেজা শার্টে রৌদ্রের অ্যাপস আর হাতের মাসেলসগুলো যেন আরো ফুলে উঠেছে। মার্শা কিছুক্ষণ বৃষ্টির দিকে তাকিয়ে রইল। আর ঠিক এমন সময় মার্শার ভেজা চুল আর শান্ত মুখের দিকে একজোড়া চোখ নির্লিপ্তভাবে চেয়ে রইল, যেটা মার্শা একেবারেই খেয়াল করেনি। সে চোখ জোড়া মার্শার ভেজা গলা আর ঠোঁটের দিকে চেয়ে রইল। মার্শা রৌদ্রের দিকে তাকিয়ে দেখল রৌদ্র মাথা মুছে দুহাত পকেটে ঢুকিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। এই আবহাওয়াতে একেবারেই মানিয়ে নিতে পারো না, তাই না? রৌদ্র চুপ করে দাঁড়িয়ে রইল। মার্শা খেয়াল করলো রৌদ্র ঠান্ডায় রীতিমতো কাঁপছে। ও পকেটে হাত দিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তুমি বৃষ্টির মধ্যে সেখান থেকে বের হয়ে এলে কেন? এখন যে তোমার এত ঠান্ডা লেগে গেল? তোমার কি, তোমার আমাকে নিয়ে এত ভাবার কি আছে? না, তখন যদি বের না হতে তাহলে তো আর এত ভিজে যেতে না। আমি সেখানেই ভিজে গিয়েছিলাম যখন তুমি আমাকে কি জড়িয়ে ধরেছিলে, তখনই ভিজে গিয়েছি। এতটুকু ভেজার জন্য বেরিয়ে আসতে হবে? এতটুকুই না, পরের বারও যখন কি জড়িয়ে ধরেছিলে তখনও ভিজে গিয়েছিলাম। এত জোরে ধাক্কা দিয়ে জড়িয়ে ধরেছিলে যে আমি সামনের দিকে এগিয়ে যেতে আরো ভিজে গিয়েছিলাম। গাছাড়া ভাব এটা নিয়ে রৌদ্র যেহেতু অনেক লম্বা আর মার্শা যথেষ্ট শর্ট, আর এত কাছে দাঁড়িয়ে থাকায় মার্শা ঘাড় উঁচিয়ে রৌদ্রের দিকে তাকিয়েছিল। রৌদ্র মাথা নিচু করে মার্শার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল, আর রৌদ্রের ভিজে চুলের পানি টপ টপ করে মার্শার গালে আর গলায় পড়ছিল। হঠাৎ করে বাজ পড়ল, আর সমসাময়িকের মতোই মার্শা রৌদ্রের বুকে আশ্রয় নিল। তৃতীয়বারের মতো রৌদ্র মার্শাকে সরিয়ে দিতে একটু দূরে গিয়ে দাঁড়ালো। মার্শা কিছু সময় চুপ রইল, তারপর বাইরে বৃষ্টি রেখেই পড়ল। ও, তার মানে আমার জন্যই ঠান্ডাটা লাগলো? তেমন কিছুই না। আমি ভেবেছিলাম ভিজে শরীরে দাঁড়িয়ে থাকার চাইতে হেঁটে হয়তো বাংলোতে চলে যেতে পারবো, কিন্তু বৃষ্টি আর বাতাস আরও বেড়ে যাবে সেটা তো আর আমরা কেউ বুঝিনি। তাই শুধু এসব ভাবা বন্ধ করো। রৌদ্র দুহাত আবারও ক্রস করে বুকের ওপর রেখে ঠান্ডায় জড়সড় হয়ে দাঁড়িয়ে সারা শরীর বৃষ্টিতে ভিজে একাকার। মার্শা রৌদ্রকে কিছু সময় দেখে নিল। প্রচণ্ড বৃষ্টি আর থেকে থেকে বাজ পড়তে লাগলো। বারবার বাজ পড়তে আর বিদ্যুৎ চমকানোতে মার্শার ফোবিয়া যেন বাড়তে যাচ্ছিল। ওর হাত পা কাঁপতে শুরু করলো। কোনো উপায় না দেখে একটু এগিয়ে আস্তে করে পিছন থেকে রৌদ্রকে জাপটে ধরলো, কিন্তু মার্শাকে চমকে দিয়ে এবার আর রৌদ্র তাকে সরালো না। রৌদ্রের ঠান্ডা শরীর যেন আস্তে আস্তে গরম হতে লাগলো। হঠাৎ রৌদ্র প্রচণ্ড জোরে হাসি দেওয়ায় মার্শার হাত ছিটকে গেল রৌদ্রের বুক থেকে। মার্শা কিছুটা না বলে শুধু ছোট একটা নিঃশ্বাস ছেড়ে আপন মনে মাথা নাড়ল। এমন সময় প্রচুর বাতাসে আর বৃষ্টিতে ওরা দুজনেই কাক ভেজা হয়ে যাচ্ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা আর না থাকা সমান হয়ে দাঁড়িয়েছে, আর ওরা অনেক দূরে চলে এসেছে। এই বৃষ্টিতে ফিরে যাওয়ার জন্য রওনা করা বোকামি, তাই আপাতত কোথায় দাঁড়ানোর জন্য মার্শার চারিদিকে দেখতে লাগলো। যেহেতু এটা বৌদ্ধ বিহারের কাছে কোনো জায়গা, সেখানে অনেক বৌদ্ধদের বাড়িও আছে, পুরনো দোচালা, এমনকি চারচালা ঘরও দেখা যায়। দেখতে দেখতে কিছুটা একটা দোচালা বাড়ি দেখতে পাই মার্শা। সে রৌদ্রকে বলে, রৌদ্র দেখো, ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। যদি কিছু সময়ের জন্য আমরা সেখানে দাঁড়াই। না, আমি কোথাও যাব না। আর ওটা আদৌ বাড়ি কিনা তুমি কি করে বুঝলে? আরে আলালের ঘরের দুলাল, ওটা বাড়ি। তুমি এর আগে দেখোনি তাই এমন মনে হচ্ছে। এমন বাড়ি এখানে গ্রামে অনেক আছে। এগুলোকে দোতলা ঘর বলে। আর ওটা কোনো বাড়ি হবে? দেখছো না সামনে এক দুটো কাপড় ঝুলানো আছে? such a really good observant. তোমার যে কমই। যাবে না? এখানে এভাবে দাঁড়িয়ে ভিজবে নাকি ভয় পাচ্ছ? আমি মেয়ে হয়ে যেতে চাইছি আর তুমি ছেলে হয়ে ভয় পাচ্ছ? আমার তো একই প্রশ্ন। যেখানে আমি যেতে চাইছি না সেখানে অচেনা একটা জায়গায় তুমি কি করে যেতে চাইছো? কারণ আমার সাথে তুমি আছো। মার্শা কিছু না ভেবে বলতে শুরু করলো। রৌদ্র ওই বাড়ির দিকে আর আশেপাশের দিকে দেখতে লাগলো। মার্শা বলতে লাগলো, তোমার মতো একজন আমার সাথে থাকলে আবার কিসের চিন্তা? তোমার মতো একটা বডি বিল্ডার স্বামী থাকতে কিসের এত ভয়? মার্শা মজা করে বলতে লাগলো,
ওর এই কথা শুনে রৌদ্র দুহাত বুকের উপর ক্রস করে রেখে ওর দিকে ড্যাব ড্যাব চোখে চেয়ে রইল। কেউ যদি আমার কাছে আসে মেরে একদম হাড় গোড় ভেঙে দেবে। তোমার কাছে কেউ আসলে আমি কেন তাকে মারতে যাব? ওয়াই? স্ট্রেঞ্জ। এই বলে ওই ছোট বাড়িটার দিকে যেতে লাগলো। মারিশা হাসি থামিয়ে হতাশ মুখ নিয়ে মুখটাকে ফুলিয়ে রাখলো। না, কিছুতেই রাগ কমানো যাচ্ছে না। এমনিতেই তো হাসে না, তার উপর এখন যে কি হয়েছে কিছুতেই কিছু হচ্ছে না। মিশন ইনকমপ্লিট। ওরা দুজনেই ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। রৌদ্রের মধ্যে ভেতরে যাওয়ার কোনো উৎসাহ দেখতে না পেয়ে মারিশা নিজেই বলল, রৌদ্র, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে কথা বলে দেখছি কিছু করতে পারি কিনা। রৌদ্র ওই চালের ঘরে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। প্রায় 10 মিনিট পর মারিশা এসে বলল, এসো ভেতরে এসো। ভেতরে শুধু একজন মধ্যবয়স্ক মহিলা, আর কেউ নেই। কি বলেছো যে উনি ভেতরে যেতে বলেছে? তেমন কিছুই না, তোমার না জানলেও চলবে। এসো ভেতরে, তুমি অনেক ভিজে যাচ্ছ। রৌদ্র ঘাট তারার মতো দাঁড়িয়ে রইল। মারিশা এক প্রকার বাধ্য হয়ে প্রথমবারের মতো স্বইচ্ছায় রৌদ্রের হাত ধরে ওকে ভিতরে নিয়ে গেল। মারিশা হঠাৎ করে এভাবে রৌদ্রের হাত ধরে। এবার রৌদ্র আগের মতো কিছু না করে বরং চুপচাপ মারিশার সাথে ভিতরে চলে গেল। রৌদ্র আর কোনো রুড বিহেভ না করে মারিশা বুঝলো হয়তো একটু হলেও রাগ কমছে। ভিতরে গিয়ে তারা দেখলো ঘরটা খুব ছোট নয়, বড়। ছোট হলেও ঘরের জিনিসগুলো খুব সাবলীলভাবে গোছানো আর পরিষ্কার। ভিতরে কাঠের ছোট্ট সিঁড়ি রয়েছে, যেটা দেখে বোঝা যাচ্ছে হয়তো উপরেও কয়েকটা ঘর রয়েছে। ঘরের দেওয়ালে ছোট্ট একটি ক্রস রয়েছে, সাধারণত খ্রিস্টানদের ক্রসের মতো। ওরা দুজনেই বুঝলো হয়তো মহিলা খ্রিস্টান সম্প্রদায়ের, যেহেতু জায়গাটা বৌদ্ধ বিহার নামে এখনো পরিচিত। এখানে মুসলিম বাদে অন্য সম্প্রদায় থাকাটা কোনো অবাক করা বিষয় নয়। মারিশা মহিলার পিছনে যেতে লাগলো। রুদ্র চুল ঝাড়তে ঝাড়তে মারিশার পিছনে যেতে লাগলো। কাঠের সিঁড়ি পেয়ে ওরা উপরে উঠলে দেখতে পেল ওখানেও একটা ঘর রয়েছে নিচের মতো। একইভাবে ঘরটি সুন্দরভাবে গোছানো, বড় কাঠের জানালা, অল্প কিছু জিনিস আর একটি মাঝারি সাইজের চেয়েও কিছুটা ছোট খাট। তারপর মহিলাটা কিছুটা ব্যস্ত হয়ে উনি চলে গেলেন। মারিশা ভিজে দাঁড়িয়ে রইল জানালাগুলোর দিকে চেয়ে। ঠান্ডা বাতাসে চোখ বন্ধ হয়ে আসছিল, দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। রৌদ্র নিজের ঘন চুলে হাত দিয়ে পানি ছাড়তে ছাড়তে মাসির দিকে তাকিয়ে এক পলকে ওকে আপাদমস্তক দেখতে থাকে। মারিশার পরনে আকাশি রঙের গোল লং ফ্রক, সাদা রঙের চুড়িদার আর সাদা পাতলা ওড়না। ওড়নাটি মারিশা দু হাতে মেলে শরীরে জড়িয়ে রেখেছে। উজ্জ্বল শ্যাম্বলের মারিশাকে বেশ লাগছিল দেখতে। এলোমেলো চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। মারিশা ঘুরে দেখতে দেখলো রুদ্র এক হাতে চুল এলোমেলো করে ঝাড়ছে। আমাদের একটা ফোন করে জানিয়ে দেওয়া উচিত। কাকে? নিনিতাকে আর কাকে। ও, কিন্তু আমি ফোন আনিনি, চার্জ ছিল না, আর ভেবেছিলাম একটু পরেই তো ফিরে যাব। ফোন কে রেখে আসে? ওটাকে রেখে আসার জিনিস? আর অচেনা জায়গায় নিজের ফোন রেখে আসার মানে? বললাম তো চার্জ ছিল না, ভেবেছি কি কাজেই বা লাগবে, আর নিনিতা তো সাথে থাকবেই তাই। আর এভাবে যে এক একজন এক এক দিকে যাব সেটাও তো বুঝিনি। তুমি নিজেই তো এসেছো আমার সাথে। হ্যাঁ, আমিও তো তাই বলছি। তো এখন পস্তাচ্ছ এসে? রিগ্রেট হচ্ছে? আরে আমি সেটা কখন বললাম? এমন কিছুই না, বরং আমার তো ভালোই লাগছে। এর মধ্যেই মহিলাটি এসে দাঁড়ালো। সে একটা তোয়ালে আর একটা টি শার্ট নিয়ে এলো আর মারিশার দিকে একটি সুতি ওড়না এগিয়ে দিল। কিন্তু রৌদ্র ওনার হাত থেকে কাপড়গুলো না নিয়ে মারিশার দিকে চেয়ে রইল। আমাকে দিন। ও আসলে কারো জিনিস শেয়ার করে না, অভ্যেস নেই। আসলে এটা আমার ছেলের নতুন গেঞ্জি আর তোয়ালি, 3 দিন আগে কিনে রেখে গেছে। কিন্তু তোমার তো ভালো স্বাস্থ্য, আমার ছেলে একদম শুকনা, তবুও আনলাম, দেখো গায়ে হয় কি না। আমি আসছি, কিছু লাগলে আমাকে বলো। আর আমার তো মেয়ে নেই, তাই সে মাপের কোনো কাপড়ও নেই, তাই তোমাকে দিতে পারলাম না। তবুও দেখছি কোনো ব্যবস্থা করতে পারি কি না। বলে উনি চলে গেলেন হাসি মুখে। মারিশা কাপড়গুলো এগিয়ে দিল রৌদ্রের দিকে। রৌদ্র নিজের পকেটে ততক্ষণে ফোন খুঁজতে লাগলো। মারিশা বলল, কি হলো? ফোন খুঁজে পাচ্ছি না। তুমি নিয়ে এসেছিলে ফোন? পকেটে রাখার জন্য হাতে তো নিয়েছিলাম, এখন তো পাচ্ছি না। চুরি হলো? হুম, এই পর্যন্ত তো হেঁটে এসেছি। ঘুম চোখে হাতে নিয়েছিলাম পকেটে রাখবো বলে। যেহেতু সাথে নেই তার মানে রেখে এসেছি, কিন্তু রেখে এসেছি কোথায় সেটা মনে পড়ছে না। ও, এমনটা হয় কখনো কখনো। আমার সাথে হয় না। আই ওয়াজ শিওর প্রেইন। আমি কনফিউজড খুব কমই হই।
হ্যাঁ, তা তো তোমাকে দেখলেই বোঝা যায় তুমি অনেক ট্যালেন্টেড। তবে আমি শুনেছি মানুষ যখন প্রেমে পড়ে তখন নাকি ট্যালেন্টেড মানুষও এমন ইম্পর্টেন্ট ব্যাপারগুলো ভুলে যায়। কি? না কিছু না, এগুলো নাও। কাপড় এগিয়ে দিল মারিসা। কাপড়টা হাতে নিয়ে রৌদ্র কিছুটা ইতস্ততভাবে তার নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিতেই দেখে মারিসা বলল, কি হয়েছে? কাপড় কি পুরনো মনে হচ্ছে? উনি তো বললেন নতুন, উনি অবশ্যই মিথ্যে বলবেন না। আই নো দ্যাট, ইয়েট জাস্ট চেকিং। তুমি দেখো তো। বলেই রৌদ্র টি শার্টটা এগিয়ে দিল। রৌদ্রের এই ধরনের আচরণ এই প্রথম। মারিসা মনে মনে খুব বেশি খুশি হলো। হাতে নিয়ে নাকের কাছে এনেই বলল, এটা একদম নতুন, নতুন কাপড়ের ঘ্রাণ আসছে। বলে কাপড়টা এগিয়ে দিল আর নিজের হাতের সুতি ওড়নাটা নাড়তে নাড়তে বলল, তুমি চেঞ্জ করো, আমি নিচে গিয়ে দেখি ফের ফোন করার কোনো ব্যবস্থা। এতটুকু বলে রৌদ্রের দিকে তাকিয়ে মারিসা চোখ বড় করে ফেলে। কারণ মারিসার কথার অপেক্ষা না করে রৌদ্র ইতিমধ্যেই তার গায়ের শার্ট খুলে শরীর মুছতে শুরু করেছে। মারিসা নির্বাক চোখে ওর অ্যাপস আর মাসেলের দিকে তাকিয়ে রইল। ঢোক গিলে মারিসা অন্য দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু বারবারই অবাধ্যের মতো ওই দিকে যেন চোখ পড়ে যাচ্ছিল। আমি নিচে যাচ্ছি। ততক্ষণে রৌদ্র ওই টি শার্টটি পরে নিয়ে চুল মুছতে লাগলো। মারিসা একরকম দৌড়ে সেখান থেকে চলে গেল। নিচে গিয়ে মারিসা দুহাতে নিজের দুই গালে ট্যাপ করতে করতে বলল, উফ, আমি দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি। আরে এই বেটার মধ্যে কি বিন্দুমাত্র লজ্জা বলে কিছু নেই? নাকি ও বুঝতেই পারে না যে কি করছে? নাকি সিক্স প্যাক আছে সেটা বারবার দেখাতে চায়? উফ না, ও তো ইচ্ছে করে কিছু করেনি, আমি চলে যাই বারবার ওর সামনে। ধুর, কি সব ভাবছি। মাসি একটু এগিয়ে যায় ওনাকে খোঁজার জন্য, কিন্তু সামনে কাউকে দেখতে না পেয়ে আবার উপরে চলে যায় আস্তে আস্তে। এদিক ওদিক তাকাতে দেখলো রৌদ্র দাঁড়িয়ে আছে। বলল, করেছো ফোন? না, পাইনি ওনাকে, তোমার ফোন করতে হবে না। না, আমার জন্য কেউ টেনশন করবে না, কাউকে জানানো নাই। এদিকে প্রায় সন্ধ্যার দিকে নিনিতা আর সীমান্ত কোনোভাবে ভিজে বাংলোতে ফিরে আসে। যেহেতু ওরা খুব বেশি দূরে যায়নি, নিনিতাকে ঠান্ডায় কাঁপতে দেখে সীমান্ত মারিসা ফিরেছে কিনা সেই ব্যাপারে কিছু বলে না। তবে নিনিতা নিজেই ওর কথা ভেবে দৌড়ে ভিতরে চলে যায়। একটু বাদে ঘর থেকে বেরিয়ে দেখে সীমান্ত দাঁড়িয়ে আছে। নিনিতা বলে, ওরা এখনো ফেরেনি। ফোন করো। ফোন করতেই ফোনটা ঘরে বেজে ওঠে, যা ওরা দুজনেই দেখতে পায়। এতে ওদের চিন্তা আরো দ্বিগুণ হয়। রৌদ্রকে ফোন করো। ওর নাম্বার নেই। তার মানে তোমরা না একসাথে টিম ওয়ার্ক করেছো? হ্যাঁ, কিন্তু ওর নাম্বার নেওয়ার কখনো দরকারই পড়েনি। আর এমনিতেও কথা বলে না, তাই সেভাবে কখনো বলে একরকম দোষী সাব্যস্ত হয়ে থেমে যায়। সীমান্তের মুখে বিরক্তিভাব স্পষ্ট। এদিকে বৃষ্টি হওয়াতে বাংলোর বাকিরা সবাই দেরি করে হলো ফিরে এসেছে যে যার ঘরে। ঘুরে আসাই সবাই অনেক ক্লান্ত, তাই কেউ আর বাইরে আসেনি। সন্ধ্যা পেরিয়ে রাত প্রায় 8টা। নিতা বসার ঘরে বসে ফোন সামনে নিয়ে দুহাত গালে দিয়ে বসে আছে। প্রিন্স পাশে বসে আর সীমান্ত পায়চারি করছে। এদিকে প্রিন্স ফোন দেওয়াতে রৌদ্রের ফোনও ঘরে দেখে সীমান্তের রাগ যেন আগুনে ঘি দেওয়ার মতো হয়ে গেছে। নিনিতা বারবার ভাবছিল যেন কোনোভাবে মারিসা অন্তত একটি কল করে। 8টার দিকে একটা অচেনা নাম্বার থেকে নিনিতার ফোন বেজে উঠলে হন্তদন্ত হয়ে ও ফোন রিসিভ করে আর বলতে থাকে, হ্যালো মারিসা, তুই কোথায় আছিস? তুই ঠিক আছিস তো? না বের হোস না, বৃষ্টি অনেক বাইরে। রৌদ্র কোথায়? হ্যালো, ঠিক আছে, তুই আজ রাতটা কোনোভাবে পার কর, কাল সকালে আমি তোকে নিয়ে আসবো, ঠিক আছে? হ্যালো। কি বললো? কোথায় আছে? বৌদ্ধ বিহারের দিকে কোনো একটা বাড়িতে আছে। বৃষ্টির জন্য সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু এখন বৃষ্টি না কমায় আর বের হতে পারছে না। আমি বারণ করেছি বের হতে। শুনেছি। আর রৌদ্র? ওর সাথেই আছে। আসলে ওর সাথে আছে বলেই কিছুটা নিশ্চিন্ত। এখনো কেউ জানে না ওরা বাড়িতে নেই। কোনোভাবে আজকের রাতটা ম্যানেজ করতে হবে। তুমি খেয়াল রেখো কেউ যেন কিছু না জানে, আর বাকিটা আমি হ্যান্ডেল করব। সকাল হলেই আমরা 3 জন বেরিয়ে পড়বো। ওরা ঠিক আছে, এটাই অনেক। নিনিতা যেন হাঁপ ছেড়ে বাঁচল। একই সময় সেই দোচালা বাড়িতে রৌদ্র পকেটে হাত রেখে জানালার বাইরে তাকিয়ে আছে। ঠান্ডা হাওয়া বইছে, জানালার দরজাগুলি হালকা করে বাড়ি লাগছে। মারিসা বিছানায় বসে বলল, কটা বাজতে পারে এখন বলতে পারো? রৌদ্র ওর হাত ঘড়ি দেখতে গিয়ে দেখল ঘড়িটা আটকে আছে। মারিসা বিছানা ছেড়ে এগিয়ে গেল আর বলল, ঘড়িটা কোন ব্র্যান্ডের? দেখতে বেশ। এটা বাইরের। দামি হবে নিশ্চয়ই।
জানি না, এদেশের টাকায় 10K হবে হয়তো। ও তাহলে তো দামি। ইস, দামি ঘড়িটা ভিজে গেছে। যাই হোক, কয়টা বাজে? জানি না, মানে? ঘড়িটা জ্যাম হয়ে গেছে। দামি ঘড়ি জ্যাম হয়ে গেছে? আমি কি একবারও বলেছি এটা দামি? না। তাহলে? মজা করছিলাম। I don't like this kind of fun because I never show off myself. বলেই নিচে চলে গেল। মারিশা বুকে হাত রেখে গাল ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, মজাও করা যায় না। রৌদ্র নিচে গিয়ে ভদ্র মহিলাকে কাঁথা সেলাই করতে দেখে বলল, কটা বাজে? বোধ হয় 6টার মতো হবে। ভেতরে ঘড়ি আছে, দেখে এসো কয়টা বাজে। হ্যাঁ, 6টা বাজতে কিছু বাকি আছে। আমার ঘড়ি লাগে না, এমনিতেই বুঝতে পারি। এসব আমার ছেলেটা কিনে দিয়ে গেছে। আমার ঘড়িটা জ্যাম হয়ে আছে, ঠিক করতে মোমবাতি লাগবে। আছে মোমবাতি? দাঁড়াও। বলে একটা মোম জ্বালিয়ে ওকে ভিতরে ডাকলেন। রৌদ্র ভিতরে গিয়ে মোমবাতির দিকে ঘড়ির উল্টো দিক ধরে রাখলো। ভদ্রমহিলা বলতে লাগলেন, তোমার বউটি ভারী মিষ্টি, কি সুন্দর কথা বলে। আমার একটা মেয়ে নেই। এই কথা শুনে রৌদ্র চমকে তাকায়। উনি বলেন, মেয়েটির যত্ন করো। তোমরা তো বেড়াতে এসেছো এখানে, তাই না? হ্যাঁ, বৃষ্টিতে আটকে আছি। রৌদ্র যেহেতু জানে না মারিশা কি বলে ওনাকে মানিয়েছে, তাই ওনার কথাতেই সায় দিয়ে যায়। তোমার বউটি তোমার বেশ যত্ন নেয়, তাই না? এসে আমাকে কত অনুরোধ করছিল যেন তোমাদের কিছুক্ষণের জন্য থাকতে দেই। বলছিল তোমার ঠান্ডা। বলতেই রৌদ্র জোরে হাসি দিল, আর মোমের দিকে রাখা ঘড়ির স্টিলটা গরম হতে আঙ্গুল লেগে রীতিমতো লাল হয়ে গেল। রৌদ্র তাড়াতাড়ি কিন্তু নিঃশব্দে হাতটি সরিয়ে মুখের কাছে এনে ফু দিতে লাগলো। ভদ্রমহিলা দেখে বললেন, কি হলো, হাতে ছ্যাঁকা লাগলো নাকি? না, কিছু না। তোমার তো দেখছি সত্যিই খুব ঠান্ডা লেগেছে। তুমি দাঁড়াও, আমি তোমাকে একটু চা বানিয়ে দেই। আমার কিচ্ছু লাগবে না, ও অনেক ভিজে গেছে, যদি পারেন ওর জন্য পাঠিয়ে দিন। রৌদ্র নিচেই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রইল। প্রায় সন্ধ্যা 7টা থেকে মারিশার ওনার ফোনটা নিয়ে বারবার একটা নাম্বারে চেষ্টা করতে লাগলো। মনে হচ্ছিল নাম্বারটা ভুল। একবার চেষ্টা করে সঠিক নাম্বারটা ঠিক করে মনে করতে পারলো। তারপর ফোন করতে লাগলো, কিন্তু নেটওয়ার্কের কারণে বারবার ফোন নট ইন সার্ভিস বলতে লাগলো। প্রায় 8টার দিকে ফোন ঢুকলো। কল ধরতেই মারিশা বলল, হ্যালো, শুনতে পাচ্ছিস? আমি ঠিক আছি, বৌদ্ধবিহারের কাছে একটা বাড়িতে আছি। ভেবেছিলাম বৃষ্টি কমলে বের হব, কিন্তু বৃষ্টি তো কমছেই না। হ্যাঁ, রৌদ্র আমার সাথে আছে, তুই চিন্তা করিস না। হ্যালো, শুনতে পাচ্ছিস? কি হলো? লাইনটা কেটে গেল। ছাড়ো, এত চিন্তা করো না। তোমরা যে ঠিকানা বলছো সেটা এখান থেকে বেশ কিছুটা দূরে। এত রাতে তো আর যাওয়া ঠিক হবে না, কারণ বৃষ্টি কমেনি, আর মনে হয় না কমবে। এতক্ষণে রাস্তায় অবশ্যই অনেক পানি উঠে গেছে। আজ রাতটা বরং এখানেই থেকে যাও। মারিশা হা করে রৌদ্রের দিকে চেয়ে রইল, আর রৌদ্র স্থির একটা চাউনিতে মারিশার দিকে। এদিকে বাংলোতে যে যার মতো খেয়ে তাড়াতাড়ি করেই ঘরে চলে গেল, তাই আর কেউ কোনো কিছু নিয়ে সন্দেহ করলো না। সীমান্ত নিনিতাকে বলতে লাগলো, ওরা কোথায় আছে? দুজন কি এক বাড়িতেই? হ্যাঁ, একসাথেই তো আছে। আর রৌদ্র সাথে আছে বলেই আমার চিন্তাটা একটু কম হচ্ছে, কারণ একা মেয়ে কোথায় না কোথায় থাকতো। অন্তত এখন একজন তো আছে সাথে। সীমান্ত জল শক্ত করে একটা বিরক্তি ভাব নিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, আর নিনিতা সেটাও বুঝতেও পারে। বৃষ্টি এখনো ঝিরিঝিরি, তবে হাওয়া বইছে বৈরি। এর মধ্যে প্রায় 10:30 বেজে গেছে। মারিশার হালকা ভিজে যাওয়া জামাটা এখন শুকনো। খাবারের ব্যবস্থা হলে উনি খাবার উপরে দিয়ে আসতে চান, কিন্তু মারিশা বলে, তার দরকার নেই, আমি ওকে ডেকে নিয়ে আসছি। বলে উপরে গেলে দেখতে পাই ক্লান্ত রৌদ্র ঘুমিয়ে পড়েছে। ও তো গত 2.5 ঘন্টা যাবৎ লাট সাহেব এখানে ঘুমোচ্ছে। বিড়বিড় করে বলে। আস্তে করে মারিশা বিছানায় রৌদ্রের বুকের কাছে বসে। রৌদ্র সোজা হয়ে এক হাত দু চোখের উপর উল্টো, আর এক হাত নিজের পেটের উপর রেখে ঘুমাচ্ছিল। মুগ্ধ মারিশা ব্যাস তাকিয়েই রইল। হালকা গোলাপি ঠোঁটের দিকে চেয়ে হাত বাড়ালো, কিন্তু ছোঁয়ার সাহস হলো না। বিড়বিড় করে বলে, এভাবে দেখলে কেউ কখনো বলতেই পারবে না যে এর মতো একজন এত রাগী আর গম্ভীর। কিছু বললেই সিংহের মতো গর্জন করে ওঠে। মনে হয় এখন বুঝি খাবলে ধরলো। বলে আপন মনে হালকা হাসলো। এরপর ঘন কালো লম্বা পলকের দিকে তাকিয়ে নিজের অজান্তে হাত বাড়ালো, আর সেগুলো আলতো করে ছুতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে রৌদ্র মারিশার হাত খাবলে ধরলো। মারিশা চমকে উঠল। রৌদ্র এক হাতে মারিশাকে ধরে ওর দিকে চেয়ে থাকে। মারিশা বড় আর শক্ত হাত থেকে নিজের
ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে থাকলে হাতটা একটু টান দিতেই মাইশা টাল সামলাতে না পেরে রৌদ্রের ঠিক মুখ বরাবর ঝুঁকে পড়ে। মাইশা চোখগুলো রসগোল্লার মতো বড় করে রৌদ্রের দিকে তাকিয়ে রইল, কারণ ইতিমধ্যেই মাইশার ওষ্ঠ রৌদ্রের ওষ্ঠের উপর নিচে মিলিত হয়ে গেছে। চকিত মারিশা 1 সেকেন্ড দেরি না করে মুখ সরিয়ে নেয়। রৌদ্র মুহূর্ত দেরি না করে বলে, দ্যাট ওয়াজ কুইক অ্যান্ড স্মুথ। একে তো কি একটা অপ্রত্যাশিত মুহূর্ত, তার উপর রৌদ্রের মুখে এমন ফ্ল্যাটি কথা শুনে মারিশা থ হয়ে যায় আর বারবার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। রৌদ্র স্থির আর শান্ত চোখে ওর দিকে তাকিয়ে রইল, আস্তে করে বলল, হোয়াট? সরি। এখানে কি করছো? কি করছিলে তুমি? তুমি কিছু বলছিলে? তোমার তো এতটা কাছে আসার কথা না। আমি আমি তোমাকে খাবার খাওয়ার জন্য রাখতে এসেছিলাম। বলতেই রৌদ্র হাতটা আচমকা ছেড়ে দেওয়ায় মারিশা একেবারে রৌদ্রের ঠোঁট বরাবর ঝুঁকে পড়ে আর বড় করে নিঃশ্বাস ফেলতে থাকে। কি এভাবেই থাকবে? ডিড ইউ লাইক দ্যাট মাচ? বলে রৌদ্র এক ভ্রু উঁচিয়ে মারিশার ঠোঁটের দিকে চেয়ে নিজের ঠোঁটের এক পাশ কামড়ে ধরে। এভাবে রৌদ্রকে দেখতে পুরো পারভার্টের মতো লাগছিল। ওর ডাবল মিনিং কথাই আর মুখের ভঙ্গিমাই মারিশা কাচিমাচি হয়ে দাঁড়িয়ে যায়। তারপর মাথা নিচু করে কোনো মতে নিঃশ্বাস আটকিয়ে বলে, তুমি খেতে এসো। বলেই দৌড়ে চলে যায়। রৌদ্র আলতো করে নিঃশ্বাস নেয়। দুজনেই ছোট্ট টেবিলটাই বসে পড়ল। রৌদ্রের খেতে কিছুটা অসুবিধা হচ্ছিল, আঙ্গুলগুলো বেশ লাল হয়ে ঠোসা পড়ার মতো হয়ে গেছে। ভদ্রমহিলা বলল, তোমাকে দেখে অনেক বড় ঘরের মনে হয়। হ্যাঁ, অনেক বড় ঘরের। জানেন, ও তো বিদেশে বড় হয়েছে। বাহ, তুমি বিদেশি? তাই তো বলি, কি সুন্দর ফুটফুটে দেখতে ছেলে। রৌদ্র এই কথা শুনে অপ্রস্তুত এদিক ওদিক তাকাতে লাগলো। ওনাকে এভাবে দেখে মারিশা খাবার না খেয়ে নাক ফুলে হাসি চেপে বলল, হ্যাঁ তো, আর একটু কিছু হলেই রাগ করে, তখন টকটকে দেখতে লাগে। এই বলেই হাসিতে ফেটে পড়ল নিজের কথাতেই। রৌদ্র দাঁত কড়মড়িয়ে ওর দিকে চেয়ে রইল। মারিশার হাসি দেখে উনিও একটু হেসে বললেন, আমাদের নতুন বিয়ে, তাই না? না, অনেক দিন, 2 মাস এবং তারও বেশি। আহ, 2.5 মাস? এ আর অনেক দিন কি? এই কথা শুনে মারিশা এবার আরো হাসতে লাগলো। রৌদ্র মারিশার দিকে চোখ গরম করে তাকানোর পরও এই প্রথমবার মারিশা তাতে কোনো পাত্তা না দিয়ে হাসতে লাগলো। রৌদ্র বুঝতে পারলো আঞ্চলিকতায় সাথে সে পেরে উঠবে না, আর এটা মারিশা বুঝতে পেরে ইচ্ছে করে মজা নিচ্ছে। উনি আবার বললেন, তা বাবা, তুমি কোন দেশে ছিলে? ইউনাইটেড কিংডম। কিডম? উনি বুঝতে না পেরে বলে। মারিশা রৌদ্রের দিকে চেয়ে হাসতে থাকে। রৌদ্র আবার বলে, লন্ডন। ও, নাম শুনেছি অনেক। তা তোমাদের বাচ্চা নেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই? উনি একরকম সরল মনে বলেন। আচমকা কথাই হাসতে হাসতে খাবার খেতে থাকা মারিশার ভাত গলায় ঠেকে। কেসে ওঠে মারিশা। উনি তাড়াতাড়ি করে পানি দেয় আর পিঠে হাত বোলাতে থাকে।